হ্যালো। আমরা এই ক্লাসে শিখব ডেরিভেটিভ জিনিসটা কি, ডিফারেন্সিয়েশন জিনিসটা কি, একদম শুরু থেকে শিখব। আমি ধরে নিচ্ছি তুমি ক্লাস 10-11 এরকম কোনো একটা স্ট্যান্ডার্ডে পড়ো এবং এটা একদমই জানো না, প্রথম থেকে শিখবে। তো আচ্ছা, ধরো তোমাকে আমি প্রথমেই একটা কথা বলি, আমাদের মাথার চুল বাড়ে, তারপর আমাদের চুল কেটে দিতে হয়, তার মানে চুল বাড়ে, এটা আমরা জানি। এবার তোমাকে যদি প্রশ্ন করি যে চুল একদিনে কতটা বাড়ে, বা 1 মিনিটে কতটা বাড়ে, বা 1 মাসে কতটা বাড়ে, এগুলো তুমি ক্যালকুলেট করতে পারবে। চাই তোমার চুল, তুমি সুন্দর যে আজকে আমার একটা চুল, এই চুলগুলো মোটামুটি কত হাইট, 1 মাস পরে কতটা হলো, দৈর্ঘ্যটা লেন্থটা তুমি বের করতে পারো। তো এই যে ধরো একদিনে কতটা চুল বাড়ে, বা 1 ঘন্টায় কতটা চুল বাড়ে, বা 1 বছরে কতটা চুল বাড়ে, এইটাকে বলা হচ্ছে পরিবর্তনের হার বা রেট অফ চেঞ্জ। রেট অফ চেঞ্জ অফ কি না, লেংথ অফ চুল, লেংথ অফ ইয়োর হেয়ার, ইটস চেঞ্জ। আবার ধরো টেম্পারেচার, খুব সহজ একটা জিনিস, যে আমরা বললাম যে আজকে সর্বোচ্চ টেম্পারেচার, তাপমাত্রা 45 ডিগ্রি উঠেছিল বা 44 ডিগ্রি উঠেছিল, আর সর্বনিম্ন ছিল 28 ডিগ্রি বা 30 ডিগ্রি। তো এই 44 আর 30-এর মধ্যে এটা কমেছিল, বেড়েছিল, তাহলে এইটারও একটা রেট অফ চেঞ্জ বা পরিবর্তনের হার আছে, যে 1 ঘন্টায় টেম্পারেচার 1 ডিগ্রি বেড়ে যাচ্ছে বা 1 ডিগ্রি কমে যাচ্ছে। তো এই সব নিয়ে আজকে আমাদের গল্প ডিফারেন্সিয়েশন। এই জিনিসটি না জানলে বা না বুঝলে ম্যাথসেরও কিছু হবে না, ফিজিক্সেরও কিছু হবে না। এইটা একটা কোর জায়গা, যেটা প্রথমেই বুঝে নিতে হবে। তাহলে প্রথমেই যে জিনিসটা আমি বলবো, আমি কিন্তু ইংরেজিতেই সব লিখবো, আমি কথাটা বাংলায় বললেও, তো যারা বাংলা মিডিয়ামে পড়ছো এরকম কোনো ছাত্রছাত্রী যদি এটা শোনো, তাকে একটু কষ্ট করে, তোমার ওই বাংলা বইয়ের পাশেই দেখবি ইংরেজিতে টার্মগুলো লেখা আছে, একটু সামান্য কষ্ট করে বা নিজের টিচারকে সামান্য একটু জিজ্ঞেস করে বুঝে নিতে হবে। বাংলায় লেখা আমার পক্ষে অসম্ভব এখন, এই টার্মগুলো সব কিছু বাংলায় আমি লিখতে পারবো না, মুখে যতটা পারবো বলার চেষ্টা করছি। তো রেট অফ চেঞ্জ, এবার রেট অফ চেঞ্জ মানে অনেক কিছুই। সাপোজ ধরো মাই হেয়ার গ্রোজ, সে আমি যদি বলি যে 2 ইঞ্চ পার মান্থ, তাহলে আমি বলবো যে দেন রেট অফ চেঞ্জ অফ মাই হেয়ার ইজ, সে এরকম একটা বলতে পারি ডেল্টা এল, কতটা হেয়ারের চেঞ্জ হলো, আর ডেল্টা টি। এটাকে তুমি যদি 2 ইঞ্চ পার মান্থ রাখো, তাহলে তুমি এটা তোমার ইউনিট এরকম লিখতে পারো। তুমি যদি পার ডে করো, তাহলে 2কে 30 দিয়ে ভাগ করলে 1/15 ইঞ্চ পার ডে, এটাও বলতে পারো। সেম থিং, ইউনিটটাই শুধু আলাদা। বেশ, তো তেমনি করে অনেক কিছু, যা কিছু আছে ফিজিক্সে, বহু কিছু, টেম্পারেচারের চেঞ্জ হয়, তারপর পজিশনের চেঞ্জ হয়। সো সবসময় চেঞ্জ যে পজিটিভ হবে সেরকম নয়, চেঞ্জ নেগেটিভও হয়। আমরা যখন সিগারেট খাই, তো সিগারেটের যে লেংথ থাকে, টানলে একটু 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 করে সিগারেটের লেংথটা কমে যায়। তো সেখানেও আমি বলতে পারি যে ভাই, এক টানে সিগারেট কতটা কমে, সেটা রেট অফ চেঞ্জ তখন নেগেটিভ। যাই হোক, সিগারেট বিষয়ে বেশি কথা বলা উচিত নয়, তোমরা সিগারেট বেশি খেয়েওটেও না, যদি কেউ ধরেও থাকো ছেড়ে দাও, খুব বিষাক্ত জিনিস। তো এনিওয়েজ, এরকম অনেক কিছুই কমে যায়, অনেক কিছুই বেড়ে যায়। আমি ঢক ঢক করে জল খাই, গ্লাসের যে যতটা জল ছিল সেটা কমে যায়। 1 সেকেন্ডে কতটা জল কমছে সেটাও তুমি ভাবতে পারো, যে তোমার জল খেতে যদি 6 সেকেন্ড লাগে, এক গ্লাসে যদি 200 মিলিলিটার বা 300 মিলিলিটার জল থাকে, তাহলে 1 সেকেন্ডে কতটা জল কমছে। এই সব জিনিসগুলো হলো রেট অফ চেঞ্জ। বেশ,
এইবার আমরা যখন অঙ্কগুলো ফিজিক্সে যখন আমরা কাজে লাগাবো বা এমনি, তখন আমাদের একটা অন্য জিনিস খুব দরকার হয়, সেটা হচ্ছে ফাংশন। তো ফাংশনের কথা পরে আসছি। এই রেট অফ চেঞ্জটা ইন জেনারেল ইটস এইটাকেই দ্য রেট অফ চেঞ্জ, দিস ইজ ইন জেনারেল রেট অফ চেঞ্জ জেনারেল কল, খুব রাফ একটা ভাবে বলছি, কল দ্য ডেরিভেটিভ। ডেরিভেটিভ ইজ নাথিং বাট, এটা খুব জটিল কিছু নয়, it is nothing but rate of change of something. সেটা তোমার ইউনিটটা এক একটা জিনিসের জন্য এক এক রকম, বা একই জিনিসেরও 25টা ইউনিট হতে পারে। এই যে আমি বললাম যে চুল কতটা বাড়ে, তুমি যদি পার মান্থ ইউনিটে মাপো সেটাও একটা ইউনিট, পার ডে ইউনিটে মাপো সেটাও একটা ইউনিট। দ্যাট ডিপেন্ডস অন ইউনিট, উইল সি। বেশ, এটাকে আরেকটু ম্যাথমেটিক্সের ভাষায় এবং যে জিনিসগুলো কাজে লাগবে সেই জিনিসগুলোর ভাষায় নিয়ে আসতে গেলে আমাকে প্রথম যেটা শিখতে হবে, দ্যাটস ইজ ফাংশন। ফাংশন কি জিনিস, খুবই ইন্টারেস্টিং। ধরো তোমাকে দুটো সংখ্যা দিলাম, 5, 7। সাপোজ I give you two numbers, দুটো নাম্বার দিলাম 5 আর 7। আবার দুটো নাম্বার দিলাম 25, 7, 49, 25 and 49, and I give you another. এটা ধরো প্রথমে দিলাম, আজকে দিলাম, এটা কালকে দিলাম। Another set of two numbers, দুটো আজকে দিলাম আর দুটো কালকে দিলাম। এইবার জিজ্ঞেস করলাম যে ভাই আজকে আমি যে দুটো দিয়েছিলাম আর কালকে যে আমি যে দুটো দিলাম, এই দুটোর মধ্যে কি রিলেশন, হোয়াট ইজ দ্য রিলেশন, এদের মধ্যে কি সম্পর্ক? তুমি বলবে স্যার এদের মধ্যে একটা সম্পর্ক আছে, এই দুটো নাম্বার হচ্ছে এই দুটো নাম্বারের স্কোয়ার। তুমি অবশ্যই বলবে যে ইয়েস, ইয়েস, দ্য second set is derivative, sorry, is the square of first set. এই সংখ্যা দুটোকে আমি যদি স্কোয়ার করি তাহলে আমি 25 পাই, আমি যদি এটাকে স্কোয়ার করি তাহলে আমি 49 পাই। তো এখানে আমার কাছে এদের একটা স্কোয়ারের সম্পর্ক রয়েছে। বেশ, তো ফাংশন জিনিসটা হচ্ছে একটা সেট অফ সংখ্যা থেকে একটা গ্রুপ অফ সংখ্যা। গ্রুপ কথাটাকে আমি জেনারেলি ইউজ করতে চাই না, ম্যাথসে গ্রুপ কথাটার মানে আরো গভীর। তো যাই হোক, যে কিছু তোমাকে দেয়া হয়েছে সংখ্যা থেকে, আরো কিছু তোমাকে দেয়া হয়েছে সংখ্যা, তাদের মধ্যে যদি একটা নির্দিষ্ট রিলেশন থাকে, নির্দিষ্ট উপায় তোমার জানা থাকে যেখান থেকে তুমি এই সংখ্যাগুলো থেকে এই সংখ্যা পাচ্ছ, তখন আমি বলবো যে এদের মধ্যে একটা ফাংশন এক্সিস্ট করে বা ফাংশনাল রিলেশন এক্সিস্ট করে। তুমি এই জিনিসটাকে তুমি ম্যাথমেটিক্যালি বুঝতেই পারছো, যেটাকে আমি লিখি স্কোয়ার। তো 5 আর 7, এখান থেকে তুমি 25 আর 49 পেতেই পারো তুমি একটা ফাংশনাল রিলেশন দিয়ে, যেটা হচ্ছে এক্স স্কোয়ার। এক্স মানে কিছু একটা আননোন। 5 যদি তোমার এক্স হয় তাহলে এক্স স্কোয়ার হচ্ছে 25, 7 যদি তোমার এক্স হয় তাহলে এক্স স্কোয়ার হচ্ছে 49 ফাংশন। খুব সুন্দর একটা স্কোয়ার ফাংশন। স্যার পৃথিবীতে আরো অসংখ্য ফাংশন থাকতে পারে, হ্যাঁ নিশ্চয়ই আছে। যেমন ধরো 5 আর 7, এই আবার একটা সংখ্যা, এই দুটো সংখ্যা নিয়ে যদি আমি শুরু করি, আরো দুটো সংখ্যা আমি যদি তোমাকে বলি 1/5, 1/5 and 1/7,
তাহলে এইখানে একটা ফাংশনাল রিলেশন এদের মধ্যে রয়েছে, which is nothing but 1/x। তো পৃথিবীতে এরকম বেশ কিছু ম্যাথমেটিক্সের ফাংশন আমার কাছে রয়েছে। তুমি আরও বেশ কিছু ফাংশন জানো, যেমন ধরো তুমি অলরেডি হয়তো শিখেছো যে অ্যালজেব্রিক ফাংশনগুলো কি কি। অ্যালজেব্রিক ফাংশন সিম্পল, তাদের মধ্যে আরও অনেক কিছু রয়েছে, যেমন ধরো পলিনোমিয়াল ফাংশন, পলিনোমিয়ালস, ধরো এক্স, এক্স স্কোয়ার, কিউ, এটসেট্রা, 1/x, 1/x স্কোয়ার, এগুলো সবই এক একটা ফাংশন। এগুলোকে কম্বিনেশন করেও একটা ফাংশন টানা যায়, এটাও একটা ফাংশন। দিস ইজ অলসো আ ফাংশন। যেমন ধরো তোমাকে আমি যদি বলি যে সে fx সমান 5 + 8x + 2x স্কোয়ার, তাহলে তোমার এটা ফাংশন এক্সিস্ট করে। এবারে যদি আমি বলি যে আচ্ছা x সমান সে 3, দেন এই x থেকে, এই 3 থেকে এই ফাংশনটা যে ভ্যালুতেও নিয়ে যাবে সেটা হচ্ছে 5 + 8 × 3 + 2 × 3 × 3, তাহলে 5 + 24 + 3 × 9, 9 × 18, 18 + 24 + 5, it's equals to 23 + 24, it's 47। বেশ, তো তাহলে এই 3কে F47 বা 47-এ নিয়ে যাচ্ছে কোন ফাংশনটা? এই ফাংশনটা। ইটস আ কল, এই টাইপের জিনিসগুলো, এগুলো কলা পলিনোমিয়াল। 1/x, 1/x স্কোয়ার ইত্যাদি দিয়েও এটা এরকম করে তুমি সাজাতে পারো, এগুলো এক ধরনের ফাংশন। বেশ, স্যার হঠাৎ ডেরিভেটিভ বলতে গিয়ে ফাংশন বলতে এসছেন কেন? না, ফাংশনগুলোরই ডেরিভেটিভ কি সেইটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। আমাদের ম্যাথসটাকে তো আমরা একটা হাবিজাবি একটা অ্যাবস্ট্রাক্ট কিছু বলে রেখে দিই না, আমরা ওটাকে কোয়ান্টিফাই করার চেষ্টা করি। কোয়ান্টিফাই মানে একদম নাম্বার, একদম একদম রিজিড রুলে বাঁধার চেষ্টা করি। তো আনটিল অ্যান্ড আনলেস আই নো হোয়াট আ ফাংশন ইজ, আমি কিন্তু ডেরিভেটিভটাকে ঠিক করে বলতে পারবো না। আর বিভিন্ন রকম ফাংশনের ডেরিভেটিভটা কি হয় সেইটুকু আমাদেরকে জানতেই হবে। তো আমরা অ্যালজেব্রিক ফাংশনগুলোকে নিয়ে প্রথম কথা বলছি যে দেখো এগুলো অ্যালজেব্রিক ফাংশন। তুমি নিশ্চয়ই ট্রিগোনোমেট্রিক ফাংশনসের কথা তুমি জানো। আচ্ছা, অ্যালজেব্রিক ফাংশন যে শুধু পলিনোমিয়াল হয় সেরকম নয়, নন পলিনোমিয়াল অ্যালজেব্রিক ফাংশন প্রচুর রয়েছে, সেগুলো আমরা আসবো যখন যেরকম দরকার পড়বে। আপাতত আমি শুধু পলিনোমিয়াল আর ট্রিগোনোমেট্রিটুকু যদি বলতে পারি দেন আমার কাছে অনেক ব্যাপার। ট্রিগোনোমেট্রিক ফাংশনস রয়েছে, যেমন ধরো সাইন এক্স। আমি অ্যাজিউম করে নিচ্ছি যে তুমি জানো যে সাইন এক্স, কস এক্স এই সবগুলো কি বোঝা, এইগুলোরও আমরা ডিফারেন্সিয়েশন করব। বেশ, ফাংশনকে ডেরিভেটিভ জিনিসটাকে আমাকে বোঝাতে গেলে আমাকে প্রথমেই যে জিনিসটা বুঝতে হবে সেটা হচ্ছে এক্স এর সঙ্গে সঙ্গে আমার একটা ফাংশন কিভাবে চেঞ্জ করছে। সেইটা না বুঝলে আমি রেট অফ চেঞ্জ অফ আ ফাংশন সেইটা আমি কি করে বোঝাবো। তো আমি যদি তোমাকে সবার আবার বলি যে তাহলে ডেরিভেটিভ অফ চুলের বাড়া, ডেরিভেটিভ অফ সিগারেটের কমা, এইগুলো তো আমি বুঝলাম স্যার। ডেরিভেটিভ অফ টেম্পারেচার বাড়া কমা, এগুলো আমি বুঝতে পেরেছি যে 1 ঘন্টায় এতটা বাড়ে কি 1 সেকেন্ডে এতটা বাড়ে। তো ডেরিভেটিভ অফ আ ফাংশন, ম্যাথমেটিক্যাল ফাংশন, সেটা মানে কি? সেটা মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ দ্যাট ফাংশন উইথ রেসপেক্ট টু ওই ফাংশনের যেটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল মানে এক্স। এক্স চেঞ্জ হলে এই বেটা কতটা চেঞ্জ হয় তো দেখি না। চেঞ্জ অফ দ্যাট ফাংশন উইথ এফ এন এর নিচে আমি ইয়ে মারা মানে ফাংশন লেখা, তোমরা হয়তো প্রথমেই বুঝতে পারবে না জিনিসটা কি বলতে চাইছি।
এগুলো ছোটখাটো শর্টকাট। এবার যেমন ধরো এফ এক্স যদি একটা ফাংশন হয়, সে ধরো সিম্পল এক্স স্কোয়ার। বেশ, তাহলে আমি যদি বলি এক্সটা যদি 1 হয়, f1 এরকম লেখার মানে হচ্ছে x সমান 1 লেখা, এটা মানে হচ্ছে 1। f2 মানে x সমান 2 লেখা, এটা হচ্ছে 4। এটা লেখা মানে 3 লেখা, এটা মানে হচ্ছে 9। 16। এবার আমি যদি বলি ভাই তোমার এফএক্সটা এক্স এর সঙ্গে সঙ্গে কিভাবে পরিবর্তন হচ্ছে, তুমি বলবে যে হ্যাঁ স্যার, এফটা যখন 0 ছিল, ধরো আরো একটা জিনিস দিয়ে শুরু করবো, 0। তুমি বলবে স্যার দেখুন এটা একটা মজার জিনিস হচ্ছে, দেখো যে 0 থেকে যখন এক্স সমান 0 ছিল তখন এফ এক্সটা ছিল 0, এফ সমান যখন 1 হচ্ছে তখন এফ এক্সটা হচ্ছে 1, তাহলে এক্সটা 0 থেকে 1 হয়েছে, এফ এক্সটাও 0 থেকে 1 হয়েছে, তাহলে এক্স যতটা বাড়ছে এখানে এফ এক্সটাও ততটা বাড়ছে। কিন্তু এটা কি জেনারেলাইজ? দেখো তো, এক্সটা 1 থেকে 2-তে এসছে, এফ এক্সটা 1 থেকে 4-এ চলে এসছে, তাহলে এক্স এখানে বেড়েছে 1, এফ এক্সটা বেড়ে গেছে 3। 2 থেকে 3-এর মধ্যে এফ এক্স বেড়েছে 1, সরি এক্স বেড়েছে 1, এফ এক্সটা বেড়ে গেছে 5। তাহলে তুমি যদি 0 থেকে, তুমি যদি ধরো এখানে একটা টেবিল বানিয়ে দিই সুন্দর, এক্স এফ এক্স, তো এটা তো তুমি জানো 0 0 2 4 3 9 4 16, ঠিক আছে। তাহলে এবারে আমি যদি বলি ডেল্টা এক্স এই 0 থেকে 1-এর মধ্যে, 1 থেকে 2 এর মধ্যে, 2 থেকে 3-এর মধ্যে, 3 থেকে 4-এর মধ্যে ডেল্টা এক্স গুলো কত কত? 0 থেকে 1-এর মধ্যে আমি এটা মাঝামাঝি লিখছি, ধরো ডেল্টা এক্স এখানে 1, সব জায়গাতেই 1, 1 থেকে 2-এর মধ্যে এটা 1, 2 থেকে 3-এর মধ্যে 1, 3 থেকে 4-এর মধ্যে 1। কিন্তু এফ এক্স এর কতটা পরিবর্তন হচ্ছে, ডেল্টা অফ এফ, 0 থেকে 1-এর মধ্যে এখানে হয়েছে 1, 1 থেকে 2-এর মধ্যে এফ এক্স হয়ে গেছে 3, এটা এখানে হয়ে গেছে 5, 9 থেকে 16 এখানে হয়ে গেছে 7। তো ডেল্টা এফ এক্সটাও বেড়ে 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 যাচ্ছে, এটা একটা কনস্ট্যান্ট নয়, মানে ডেল্টা এফ এক্স একটা নির্দিষ্ট কনস্ট্যান্ট নয়, এটা বেড়ে যাচ্ছে। এদের মধ্যে কি সম্পর্ক আছে আমরা এটা বোঝার চেষ্টা করব। সবার আগে আমি সেটা বুঝতে গেলে সবার আগে আমি যেটা করব, এই এফ এক্সটা কিভাবে বাড়ছে সেটার একটা চোখে দেখা আইডিয়া, ভিজুয়াল আইডিয়া নেওয়ার চেষ্টা করব। সেই আইডিয়াটা করতে গেলে আমি প্রথমে একটা দাগ টানব। এই জিনিসটার কথা তোমরা দেখেছো, এটা কিছুই না, 2 ডিমেনশনাল একটা প্লট, এক্স ভার্সেস এফ এক্স। এক্স সমান 0 ছিল, এফ এক্সটাও 0 ছিল। এবারে এক্স সমান 1-এ এফ এক্সটা 1, এক্স সমান 2-তে এফ এক্সটা ধরো 4, আমি দিই। এটাকে প্রপার গ্রাফ পেপারে তোমরা প্লট করে দেখতে পারো। এক্স সমান 3-এ গেলে এটা ধরো 9, এক্স সমান 4-এ গেলে এটা ধরো 16। তো তাহলে এফ এক্সটা বেড়ে 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 ওর এর বাড়াটা এইরকম। একটু সরিয়ে দিই, তোমরা প্রপার গ্রাফ পেপারে এটাকে প্লট করে দেখতে পারো। আমার এখানে প্রত্যেকের ভাগগুলো সমান হচ্ছে না হয়তো পুরোপুরি, কিন্তু হচ্ছে। তাহলে এক্স বাড়ছে, এফ এক্স বাড়ছে, এফ এক্স যেন খুব দ্রুত বাড়ছে, শাঁসে 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 করে বেড়ে যাচ্ছে। আরো খানিক দূর এগিয়ে গেলে এক্স সমান তুমি 100 করে দাও, ওটা একদম 10,000-এ পৌঁছে যাবে, স্কোয়ারে বাড়ছে। তো এইটা হচ্ছে এক্স স্কোয়ার। বিভিন্ন রকম ফাংশনের প্লটটা বোঝা দরকার প্রথমে, সেটা না হলে ডেরিভেটিভটা কি সেটা কিছুতেই বুঝতে পারবে না, শুধু মুখস্থ করা হবে। আর শুধু মুখস্থ করে
আর যাই হোক কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। তুমি মুখস্থ করে হয়তো আজকে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে গেলে, আজকে মুখস্থ করতে শুরু করলে সারা জীবন মুখস্থ করবে। ভাই, মুখস্থ করার দিন শেষ হয়ে গেছে। তোমার মুখস্থ জ্ঞানটা কারোর কোনো কাজে লাগবে। তোমাকে চিন্তা করতে হবে, বুঝতে হবে। ভালো ডাক্তার, ভালো ইঞ্জিনিয়ার হতে গেলে শিখতে হবে। তো ঠিক আছে, চলো। তাহলে এক্সের তাহলে বললেন স্যার, হ্যাঁ স্যার আপনি তো দেখালেন এরকম করে 0-তে 0, 1-এ 1, 2-এ 4, 3-এ 9, 4-এ 16, এইটাকে লেখার একরকম পদ্ধতি রয়েছে, যেটাকে এইভাবে আমরা অনেক সময় লিখে থাকি, যে লেখার সময় আবার এটা এই যে একটা পয়েন্ট লিখলাম, এটাকে আমি 0, 0 পয়েন্ট বলতে পারি। x সমান 0, y সমান 0, এটা y সমান, এটাকে y অ্যাক্সিস। এটাকে এক্স অ্যাক্সিস বলে, এটাকে ওয়াই অ্যাক্সিস বলে। কেন এটাকে এক্স বলবো, কেন ওটাকে ওয়াই বলবো স্যার, কেন এটাকে এম অ্যাক্সিস, কেন ওটাকে এন অ্যাক্সিস বলবো না, সেটা এটা আমাদের চয়েস, এটা কনভেনশন, এটা কোনো সমস্যা। এক্স ওয়াই জেড দিয়ে আমরা অ্যাক্সিস কোনো বলি। তো এক্স সমান 1 হলে ওটা 1, এক্স সমান 2 হলে ওটা 4, সমান 3 হলে ওটা 9, এক্স সমান 4 হলে ওইটা 16। এটা একটা ফাংশন। বেশ স্যার, ফাংশনটা কি এক্স সমান নেগেটিভ হলে কি হবে? এক্স সমান নেগেটিভ হলে দেখো ফাংশনটা যেরকম হওয়া উচিত ছিল সেরকমই হবে, বাঁ দিকটা একইভাবে উঠবে। কেন স্যার? এই যে এক্সের জায়গায় তুমি যদি -x করো, তুমি যদি, যেহেতু এটা এক্স স্কোয়ার, তুমি এক্সটা যদি 1 না নিয়ে, এক্সটা যদি 1 না নিয়ে -1 নাও, তাহলে স্কোয়ার করে 1ই হবে। -2 নিলে এটা 4ই হবে, -3 নিলে এটা 9 হবে, -4 নিলে এটা 16 হবে। ঠিক আছে, আপাতত ওটা তোমার বুঝে নিতে হবে যে চট করে, যে যদি আমি পয়েন্টের এক্সগুলোকে নেগেটিভ করি, যেহেতু কোনো নেগেটিভ সংখ্যার স্কোয়ার নেগেটিভই হয়, তাহলে এটা যেরকম বাঁদিকে দেখতে ছিল, যেরকম ডান দিকে দেখতে ছিল, সেই রকমই মালটা বাঁদিকেও কাইন্ড অফ একই রকম হবে। আমি একটু বেশি একটু ভুল করে ফেলেছি। মোটামুটি এটা যতটা ডিস্টেন্স সরেছিলাম, মোটামুটি একটা একই রকম আমাকে প্রায় আঁকতে হবে। এটা খুব স্মুথ হবে এখানটা। ঠিক আছে, এটা মোটামুটি খুব ভালো আঁকতে পারলাম না। আর একটা জিনিস করতে পারি, এইটাকে কপি করে এটাকে যদি মিরর ইমেজ করে দিই, করার কি কোনো ব্যবস্থা আছে আমার এখানে? রিফ্লেকশন করার ব্যবস্থা আছে। মোটামুটি যেরকম এঁকেছি, মোটামুটি সেরকম একটা ব্যবস্থা হয়ে গেল। আর অনেক রকম ফাংশন, তুমি যদি ফাংশনটাই বলো যে আচ্ছা ভাই ঠিক আছে, তোমার ফাংশনটা শুধু এক্স, এটা ধরো শুধু এক্স, কিচ্ছু না, শুধু এক্স যদি হয়, তাহলে দেখো এটা সম্পূর্ণ স্ট্রেট লাইন হবে। এটা যদি যখন 1, এটা তখন 1, এটা যখন 2, এটা তখন 2, এটা যখন 3, ওটা তখন 3, এটা যখন -3, ওটা তখন -3। তো তুমি এইভাবে ভাবতে পারো যে এক্স আর এফ(x) সমানও যদি এক্স, তাহলে তো কোনো সমস্যা নেই। 0, 0, 1, 1, 2, 2, এফ(x) সমান এক্স, এটাও একটা ফাংশন। সেটা এখানে তুমি যদি -1 করো, এটা -1, -2, এটা -2। তো এইরকম করে তোমাকে পয়েন্টগুলো টানতে হবে, একটা সুন্দর স্ট্রেট লাইন। এটা হচ্ছে এটার প্লট। আমি প্লটটা টানার সময় আমি, আচ্ছা সরি থাক, পয়েন্টগুলোকে আমি ইয়ে করে দিতে পারি, এরকম করে অন্য কাজে দিয়ে 0 পয়েন্ট। বেশ, এরকম করে তুমি যদি আরও অনেক রকম ফাংশন প্লট করো, তো তুমি বিভিন্নভাবে দেখতে পাবে যে তাদের কীরকম করে পরিবর্তন হচ্ছে। ওকে, তো আমাদের যেহেতু ক্লাসের মূল কনসেপ্টটা, মূল উদ্দেশ্যটা হচ্ছে ডেরিভেটিভটাকে বোঝা, উইদাউট গোয়িং টু মাচ মোর কমপ্লিকেশন অফ
লিমিটস, কন্টিনিউটি এটসেট্রা, যেগুলো কিনা ম্যাথসের প্রপার ক্লাসে করানো হয়, সেগুলোকে আমি বেশি না গিয়েই ডেরিভেটিভটাকে বোঝানোর চেষ্টা করছি, যদিও সেটা করা উচিত নয়, তাও আর কি 11-এর প্রথম দিকে ফিজিক্স পড়তে গেলে তো একটু লাগবেই, কিন্তু তখন তো ম্যাথসে ক্যালকুলাসটা হবে না, সেই জন্য একটা গোজামিল দিয়ে না একটা ব্যবস্থা। তো যাই হোক, বেশ। এবারে ধরো এক্স ফাংশনটা এফ এক্স সমান এক্স, তুমি বুঝতেই পারছো যে এক্সও যা চেঞ্জ হয় এফ এক্সের তাই চেঞ্জ হবে, কারণ এফ এক্সটা নিজেই যদি হয় এক্স, তাহলে আমি যদি বলি এফ এক্স থেকে আমি একটু আগিয়ে গেলাম, আর এক্সটা যেটা ছিল সেইটা ওখান থেকে বাদ দিলাম, আই 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 কি করছেন কি করছেন কি করছেন, এই কি সব এইচ পেজ বুঝছি মাথা এলাম। ফাংশনটা দেখতে ছিল এরকম, খুব সিম্পল, এফ এক্স সমান এক্স। এবার আমি বলতে চাইছি যে ভাই তাহলে ধরো এটা অন্যান্য ফাংশনেও যখন যাব তখন এটা ব্যবহার করব, যে এই জায়গাটা হচ্ছে এইটা, এটা সমান এক্স। এবার আমি যদি এখান থেকে একটুখানি আগেই যাই, এটা ধরো এক্স প্লাস এইচ, সামান্য একটুখানি আগিয়ে এসছি এখান থেকে, এবার কতটা এগিয়ে এসছি সেটা পরের কথা, একটু আগিয়ে এসছি, দিয়ে আমি এখান থেকে আর একটা দাগ টেনে দিলাম যে ভাই ঠিক আছে। দাগ টানার উদ্দেশ্যটা হচ্ছে যে এইখানটায় ভ্যালুটা কত আর এইখানে ভ্যালুটা কত, ওয়াই এর ভ্যালুটা সেইটা বোঝা। এখানে অটোমেটিক স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে, যেখানে অটোমেটিক স্ট্রেট লাইন হচ্ছে না কেন? হ্যাঁ 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 হ্যাঁ, শিকায় ঘন ঘন সুন্দর স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে নিজে নিজেই। তো তাহলে এখানে এটা ছিল তখন ওয়াই, ওয়াইটাও এক্স, মানে ওয়াই অ্যাক্সিসের ভ্যালুটাও এক্স, আর এখানেও হয়ে গেল এক্স প্লাস এইচ। মানে বক্তব্যটা হচ্ছে কোনো একটা ফাংশন যার কিনা মোটামুটি কেমন দেখতে হয় তুমি জানো, সেইটা এক্সের কোনো একটা ভ্যালুতে ওই ফাংশনটার যা ভ্যালু, আবার এক্সটা একটু আগিয়ে গেলে সেই ফাংশনটার ভ্যালু, এই দুটো তোমাকে বের করতে হবে, বের করে তাদের মধ্যে বিয়োগ দিতে হবে। আমি বলবো, আর উদাহরণ দিয়ে বলবো, তোমার চিন্তার কোনো কারণ নেই। তো বক্তব্যটা হচ্ছে যে এখানে এক্স সমান নিজেই, ফাংশনটা নিজেই এক্স, তাহলে এক্স প্লাস এইচ আর এফ এক্স সেটা সমান এক্স প্লাস এইচ মাইনাস এক্স। এবার পরিবর্তন বলতে আমি জেনারেলি যেটা বুঝি হচ্ছে এইখানে এক্স এর কতটা পরিবর্তন হলো, চেঞ্জ হলো, আর এইখানে তার রেসপেক্টে ওয়াই এর কতটা চেঞ্জ হলো, সেটা দিয়ে যদি আমি দুটো ভাগ করি তাহলে একটা সুন্দর জিনিস হয়। এক্স এর কোনো একটা ভ্যালু থেকে একটু আগিয়ে গিয়ে ফাংশনটার যা ভ্যালু হলো, সেখান থেকে এক্সে কতটা ভ্যালু ছিল সেইটা যদি বাদ দাও, তাহলে যে জিনিসটা পাওয়া যায় সেটাকে আমি জেনারেলি ডেল্টা এক্স বলতে পারি, সরি ডেল্টা অফ এফ এক্স বলতে পারি, কতটা পরিবর্তন হচ্ছে। আবার সেটাকে যদি আমি এক্স কতটা বাড়ালাম সেখান থেকে এক্স কতটা ছিল সেটা বিয়োগ দিই, তাহলে যেটা তৈরি হলো সেটাকে আমি ডেল্টা এক্স বলতে পারি। যে এক্স ভাই কতটা চেঞ্জ হয়েছে সেটাকে তুমি ডেল্টা এক্স বলো, ওয়াই কতটা চেঞ্জ হয়েছে সেটাকে তুমি ডেল্টা ওয়াই বলতেই পারো, সেটাকে তুমি ডেল্টা অফ এফ এক্সও বলতে পারো। তো এটা এখানে এটাতে যা হচ্ছে হচ্ছে, এটাতে খুব সিম্পল একটা জিনিস হচ্ছে, এটাকে তুমি ডেল্টা ওয়াই বলতে পারো। এখানে হচ্ছে এক্স প্লাস এইচ মাইনাস এক্স, আর নিচে হচ্ছে এক্স প্লাস এইচ মাইনাস এক্স, তাহলে এখানে হচ্ছে এইচ বাই এইচ, এটা হয়ে যাচ্ছে 1। ডেরিভেটিভের ম্যাথমেটিক্যালি অফিসিয়াল ডেফিনিশন আমি এখন আসিনি, বাকি বক্তব্য হচ্ছে ডেরিভেটিভ বুঝতে গেলে তোমাকে যেটা বুঝতে হবে যে একটা জিনিস কতটা চেঞ্জ হচ্ছে, আর যেটা রেসপেক্টে চেঞ্জ হচ্ছে সেটা কতটা চেঞ্জ হচ্ছে। স্যার কিছু বুঝলাম না, কি সব ড্র করতে গেলেন আপনি, ঘেঁটে গেলাম। আচ্ছা ঠিক আছে, ধরো টেম্পারেচার, এটাকে আমি বললাম দিস ইজ টি, টাইম এটাকে বললাম স্মল টি। বেশ, আমার এখন 12টা বাজে, ধরো 12টা বাজে,
টেম্পারেচার সমান এখন ধরো 37 ডিগ্রি সেলসিয়াস, 1 PM 38 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বা ধরো একটু তোমাকে চেঞ্জ করে দিচ্ছি, তাহলে এই যে 12 noon to 1 PM এই যে টাইমটা, এই দুটো টাইমের মধ্যে টেম্পারেচারের চেঞ্জ, এইটাকে আমি বলবো ডেল্টা টি। ডেল্টা টি মানে টেম্পারেচারের চেঞ্জ। টেম্পারেচারটাকে অ্যাজ এ ফাংশন অফ টাইম আমি যদি বলি, তাহলে তুমি এটা বলতে পারো টি at 12 noon plus 1 hour minus t of 12 noon। এইটাই অ্যাকচুয়ালি হচ্ছে টি অফ টি প্লাস এইচ, টি থেকে এইচ টাইম এগিয়ে কতটা টেম্পারেচার ছিল সেটা মাপলাম, মাইনাস এই টি টাইমে টেম্পারেচারটা মাপলাম। এই টি টাইম, টি ইজ দ্য 12 noon, তো তুমি টি জিরো বলতে পারো, টি একটা জেনারেল ভ্যারিয়েবল। সো টি জিরো ইজ 12 noon টাইম, এখানে তুমি মেপেছো। তো দিস ক্যান বি থট অ্যাজ ডেল্টা টি, সেইটা তোমার কাছে 2 ডিগ্রি সেলসিয়াস। আর এইটা যদি তুমি ডিভাইড করো যে কতটা টাইমে মেপেছো, that is T0 plus H, which is 1 PM minus T0, which is 12 noon, এটাকে তুমি ডেল্টা টি বলতে পারো। This is 1 hour, এখানে আওয়ারটার এখানে লিখছি না, so this is 2 centigrade per hour। ঠিক যেভাবে আমি এই টেম্পারেচারটা এখানে বুঝলাম যে একটা স্টার্টিং পয়েন্ট অফ টেম্পারেচার আমার কাছে ছিল, যে টাইমটা ছিল 12 noon, আর একটা 1 hour টাইম আমি সেখান থেকে এগোলাম, আমি দুটো টাইমেই আমি টেম্পারেচারটাকে রেকর্ড করলাম, which was 37 centigrade and 39 centigrade, এবং ওই দুটোর মধ্যে যে ডিফারেন্স, সেই দুটোর মধ্যে ডিফারেন্সটা আমি বললাম ডেল্টা টি, এবং আমি ডিফারেন্সটা বলছি উইথ রেসপেক্ট টু হোয়াট ভ্যারিয়েবল, উইথ রেসপেক্ট টু টাইম। টাইম এগোচ্ছে, টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, ফলে ডেরিভেটিভ তোমার দুটো ভ্যারিয়েবল থাকে, তাহলে ডেরিভেটিভ হ্যাভ টু কোয়ান্টিটিস, দুটো ভ্যারিয়েবল বলবো না, দুটোই ভ্যারিয়েবল যদিও, one changes independently যেটা কিনা তোমার ডিনোমিনেটর, ফ্র্যাকশনের বা ভগ্নাংশের নিচে থাকবে যেটা, আর the other changes with respect to টাকে আমি w ডট r ডট t লিখছি, with respect। আমার রেকর্ডিং ঠিকঠাক চলছে? হ্যাঁ, ঠিক আছে। So the other changes with respect to the first, to the independent variable। এই জিনিসটা হচ্ছে নিউমারেটর, উপরে থাকে। In our temperature example, time যেটা ছিল, time was independent variable and temperature was dependent variable। বেশ মজাদার ব্যাপার। দেখো, ফিজিক্স সবসময় ডিল করে ফিজিক্যাল কোয়ান্টিটি, যেগুলো কিনা আমরা দেখি, আমরা মাপতে পারি, আমরা খেলা করতে পারি যেগুলো নিয়ে। আর ম্যাথ হচ্ছে সেগুলোর অ্যাবস্ট্রাক্ট রিপ্রেজেন্টেশন, মানে এই যে টেম্পারেচার বাড়ছে, এই যে চুল বাড়ছে, এই যে গরম বাড়ছে, এই যে তোমাদের মধ্যে বদমাইশিগুলো বাড়ছে,
এই জিনিসগুলো আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, চোখের সামনে মাপতে পারছি কত বাড়ছে কত কমছে। আর এই যে মেথস, এই যে কী সব ফাংশন টাংশন লিখছিলেন স্যার, এগুলো অ্যাবস্ট্রাক্ট, মানে এই রকম করেই তোমাদের বাড়ছে। এবারে তোমরা এইগুলোকে তোমাদেরকে দেখে বুঝে নিতে হবে যে আচ্ছা ঠিক আছে স্যার, এরকম গ্রাফ, এরকম প্লট, বাস্তব জীবনেও এরকম হয়। কিন্তু এইটা হচ্ছে তোমার ফিজিক্সের ভাষা, ম্যাথ ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স, সবাই বলে যে এইভাবে তোমাকে অ্যাবস্ট্রাক্টভাবে বুঝে নিতে হবে। যে ধরো স্কোয়ার, স্কোয়ার একটা জিনিস, হ্যাঁ বাস্তবে স্কোয়ার সবসময়ই হয়। ম্যাথসে আমি ওই এক্সের মাথায় একটা 2 বসিয়ে দিয়ে বললাম আচ্ছা এটা স্কোয়ার, মানে 2 বললে এটা 2 দুগুণ 2 ইন্টু 2 করতে হবে, 7 বললে 7 ইন্টু 7 করতে হবে। এটা আমরা একটা রুল বানালাম। ঠিক আছে, এটা আমরা আস্তে আস্তে যত সময় যাবে তত বুঝবো। তো যাই হোক, তাহলে আপাতত আমরা ফাংশন এবং তার ডেরিভেটিভ নিয়ে কাজ করছি। তো আমরা আপাতত একটু কিছু বলার চেষ্টা করেছি, এটা খুব সহজে সেটা আমি নাও বুঝিয়ে উঠতে পারি। তো কিন্তু আমরা এইটুকু, এই টেম্পারেচার এসব দিয়ে মোটামুটি বোঝানোর চেষ্টা করেছি যে জিনিসটা কি। তাহলে এইবার আমি ডেরিভেটিভ ইন জেনারেল তোমরা দেখবে এরকম লিখি যে টেম্পারেচার কতটা বাড়ছে টাইমের রেসপেক্টে, এটাকে আমি ডেল্টা টি বলতে পারি। এটা বলতে পারবো প্রোভাইডেড যেটা এরকম করে লেখার মধ্যে কি পার্থক্য স্যার? এটার পাশে একটা ছোট কন্ডিশন যোগ করা হয় যে ডেল্টা টিটা স্মল, খুব বেশি হয়ে গেলে এটা খুব ভালো জিনিস বলা যাবে না। সেটা কেন বলা যাবে না আমি বলছি। যে যাই হোক, এটা টেম্পারেচার, এটা বারবার কি জিনিস আমি লিখবো এইভাবে, এটাকে চালানো যেতে পারে। বেশ, আচ্ছা দেখো, এই যে টেম্পারেচার, এখানে আমি একটা এক্সপেরিমেন্ট করে দেখলাম যে 1 ঘন্টায় 2 ডিগ্রি বাড়লো, পরের 1 ঘন্টায় হয়তো বাড়লোই না। সেটা হতেই পারে যে 12 noon 1 PM 2 PM টেম্পারেচার তুমি রেকর্ড করলে 37, 39, 39। তাহলে এই যে 1 ঘন্টার মধ্যে টেম্পারেচার চেঞ্জ হলো না, তখন আমি বলবো আচ্ছা টেম্পারেচার চেঞ্জ হয়নি, তো ডেরিভেটিভ এখানে 0 হয়ে যাবে। তো এইভাবে আমি এখান থেকে বলতে পারি যে ডেল্টা টি বিটুইন এইটা ওই 12 থেকে 1 এর মধ্যে, এটা 2 ডিগ্রি পার আওয়ার। এবারে ডেল্টা টি, সরি, 1 PM থেকে 2 PM এর মধ্যে 0 সেন্টিগ্রেড পার আওয়ার। তো এখানে ডেরিভেটিভ 2, এখানে ডেরিভেটিভ 0 হতেই পারে, কোনো সমস্যা না, তবে একটু পরে কমবে আস্তে আস্তে। এবার এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা হচ্ছে আমি তো 1 ঘন্টার ইউনিটে মাপছি। এবার আমি ডেরিভেটিভটা 0 বলে দেওয়া মানে আমার মাথার মধ্যে একটা আইডিয়া বা একটা এক্সপ্রেশন তৈরি হচ্ছে, একটা ধারণা তৈরি হচ্ছে যে এই 1টা থেকে 2টোর মধ্যে টেম্পারেচার বাড়া কমা করেনি। সেটা সত্যি নয়, এটা অ্যাভারেজ। আমি 1টাতে মেপেছি, আমি 2টোতে মেপেছি। 1টা থেকে 2টোর মাঝখানে অনেক সময় ছিল, তার মধ্যে টেম্পারেচার 39 থেকে বেড়ে হয়তো 40 হয়েছিল 1:30টার সময় বা 1:45-এ। আবার সেই 40 থেকে হয়তো কমে হয়ে গেছে 39, তারপরে 15 মিনিটে বা 20 মিনিটে বা আধা ঘন্টায় সেটা আমার কাছে ডিটেক্ট হয়নি, কারণ আমি প্রতি সেকেন্ডে তো ভাই টেম্পারেচার মাপিনি। সেই জন্য আমার যেহেতু এটা 1 ঘন্টার মাপ, আমি এইটার ডেরিভেটিভ, আমি ওই 12টার সময় টেম্পারেচারের ডেরিভেটিভ ছিল 2 ডিগ্রি পার আওয়ার, ওইভাবে আমি এটাকে ঠিক বলতে পারবো না। ম্যাথমেটিক্যালি দেখো ঠিক হচ্ছে না, কারণ তুমি যদি এইখানে বলো ডেরিভেটিভটা 0 1টা থেকে 2টোর মধ্যে, উই ডোন্ট এগ্রি উইথ ইট। আচ্ছা ঠিক আছে, তুমি এইটুকু বলতে পারো যে অ্যাভারেজ চেঞ্জ অফ টেম্পারেচার বিটুইন দিস 1 আওয়ার, গত 1 ঘন্টার মধ্যে টেম্পারেচারের চেঞ্জ হয়েছে 0, মেনে নেবো। বাট ডেরিভেটিভ কথাটা একটু দামি কথা, তো এটাকে ব্যবহার করতে গেলে একটু অল্প সময়ে বললে সুবিধা হয়। যে আমি যদি বলি 1টার সময় ডেরিভেটিভ ছিল 0, ঠিক আছে, পরের 2-4 সেকেন্ডে টেম্পারেচার বাড়া কমা করেনি, এইটুকু ভাবতে পারি, বুঝতে পারি। কিন্তু গত 1 ঘন্টা বা লাস্ট 1 ঘন্টার বা আগামী 1 ঘন্টা টেম্পারেচার চেঞ্জের ব্যাপারটা আমি এখান থেকে ঠিক ক্লিয়ারলি বলতে পারবো না, মানে বলাটা উচিত হবে না। তুমি নিজেই একটা লজিক্যাল আইডিয়া করার চেষ্টা করো, 1টার সময় টেম্পারেচার জানো, 2টোর সময় টেম্পারেচার জানো, এটা থেকে ঠিক পুরো বলে দেওয়া যায় না যে 1 ঘন্টার মধ্যে টেম্পারেচার চেঞ্জ হয়নি, হওয়া সেটা বলা উচিত নয়। তো যাই হোক,
এই হচ্ছে মূল গল্প, বুঝলে? এবার এটাকে আস্তে 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 আমি ম্যাথমেটিক্যাল অ্যাবস্ট্রাকশনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখো, তো আমরা এখানে বলছিলাম যে ফাংশনের কথা আর ডেরিভেটিভের কথা। বেশ, তাহলে আমি তোমাকে আরেকটা সহজভাবে বলতে পারি যে কোনো একটা ডেরিভেটিভ আমি যখন যে কোনো একটা আননোন যে কোনো একটা কোয়ান্টিটি ওয়াই ইজ চেঞ্জিং উইথ রেসপেক্ট টু এক্স, ডেরিভেটিভের এরকম একটা সাইন আছে, ঠিক আছে, দেখে ঘাবড়াবার কিছু নেই, এটা একটা অঙ্ক, তো একটা ভাষা, কি বলতে চাইছি কি বোঝাতে চাইছি সেটা ইম্পর্টেন্ট আমার কাছে। তো আমি ধরো বলছি যে ওয়াই কিছু একটা, ওয়াই ইজ সামথিং হুইচ চেঞ্জেস উইথ রেসপেক্ট টু এক্স, ওয়াই কিছু একটা which changes if x change, যদি x বদলায় তাহলে y বদলাবে, তাহলে dy dx এইরকম করে একটা ডান্ডা টেনে x ইকুয়ালস টু x0 বলার মানে হচ্ছে যে এটা তো এক এক জায়গায় এক এক রকম ভাবে চেঞ্জ হবে। ওই যে বললাম টেম্পারেচার কোনো সময় বাড়ে, কোনো সময় কমে, কোনো সময় চটচট করে বাড়ে, কোনো সময় দ্রুত কমে, কোনো সময় কমেই না। তো কখন কতটা বাড়া কমা করছে সেটা তো ওটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে কোন সময়ে টেম্পারেচার কত সেটাও যেমন ইম্পর্টেন্ট, কোন সময়ে টেম্পারেচার কতটা বাড়া কমা করছে, কতটা দ্রুত কমছে সেটাও ইম্পর্টেন্ট। তেমনি আমাদের পজিশনের জন্য, যে আমি দৌড়াচ্ছি, আমি দাঁড়িয়ে আছি, হ্যাঁ দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি, দাঁড়িয়ে আছি তো দাঁড়িয়েই আছি, আমার কিছু পজিশনের পরিবর্তন ঘটছে না। আমি এগোনোর চেষ্টা করছি, এগোচ্ছি, আস্তে আস্তে এগোচ্ছি, তো হ্যাঁ আমার চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। তো ওয়াইটাকে তুমি আমার কতটা চেঞ্জ হচ্ছে ভাবতে পারো, আর এক্সট্রা টাইম ভাবতে পারো, এখানে কোনো সমস্যা নেই। কখনো আমি খুব জোরে দৌড়াচ্ছি, তাহলে আমার পজিশন খুব দ্রুত বেড়ে যাচ্ছে, তো এইরকম। কখনো আবার পিছন দিকে হাঁটছি, তো পজিশন কমে যাচ্ছে, আবার এরকম হয়। তো যাই হোক, তাহলে আমরা আমরা আরও সহজভাবে বলি যে ওয়াই কিছু একটা যেটা কিনা চেঞ্জ হয় যখন এক্স চেঞ্জ হয়, এটা ডিওয়াই ডিএক্স, রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স অ্যাট এক্স সমান 0, মানে হচ্ছে অঙ্কে, মানে প্রথমে ইংরাজি ভাষায় জিনিসটা বলা, দিস ইকুয়ালস টু দ্য চেঞ্জ, সরি দ্য রেট অফ, এবারে রেট অফটাকে আমাকে ডিফাইন করতে হবে, দ্য রেট অফ চেঞ্জ অফ এক্স, sorry, rate of change of y when x equals to x naught. তার মানে ধরো y, তুমি তাহলে কি কি কোয়ান্টিটিটা জানতে হবে, যে y তুমি জানো যে সে তুমি x সমান x0, x আর y এর যদি একটা টেবিল করি ছোট, x সমান x0 ছিল, তখন yটা তুমি জানো, y সমান কিছু। এবারে x সমান x0 থেকে একটুখানি বাড়লো, ওয়াইটা y0 থেকে একটুখানি বাড়লো, তাহলে x0 তে ডেরিভেটিভ বলতে আমি যেটা বুঝবো, এইটাকে একটুখানি নিয়ে আসি, তাহলে এইখানটায় লিখবো, ঠিক আছে, this equals to x সমান x0 তে y ছিল y0, x সমান x0 থেকে বেড়ে গেল, x প্লাস h হয়ে গেল, তাহলে y0 হয়ে গেল y0 প্লাস k, তাহলে yটা ছিল y0, হলো y0 প্লাস k, xটা ছিল x0, হলো x0 প্লাস h, তাহলে এইটা হচ্ছে রেট অফ চেঞ্জ, y চেঞ্জেস k, x চেঞ্জেস h। এইভাবে তুমি খুব সিম্পল নিউমেরিক্যাল হিসাবে এটাকে ভাবো। This is the derivative. This is called the derivative, this quantity. Derivative of 1. কখন কিনা সব জায়গায় তো একইভাবে চেঞ্জ হবে সেটা বলা যায়, সেটা বলা সম্ভব নয়, কেন এক্সটা যখন x0 প্লাস যদি 2, ধরো একই রকম রেট অফ চেঞ্জ হবে সেরকম বলার কোনো মানে নেই। এটা ধরো y0 প্লাস 6k হয়ে গেল, হতেই পারে। তাহলে এইটা থেকে তুমি বলো, এটা থেকে আমরা কি বুঝবো,
যে ডেরিভেটিভটাও বেড়ে যাচ্ছে, এটা থেকে আমরা বুঝবো যে ডেরিভেটিভটাও বেড়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি পেয়েছি যে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স সমান এক্স জিরো, সেটা আমি অলরেডি পেয়েছি, সেটা কে বাই এইচ। এবারে ডিওয়াই ডিএক্স অ্যাট এক্স সমান টু এক্স জিরো, সরি অ্যাট এক্স জিরো, এক্স জিরোতে তো ডেরিভেটিভ পেয়েছি, এক্স জিরো প্লাস এইচের ডেরিভেটিভটা কত? তাহলে আমি বলবো যে আচ্ছা ঠিক আছে, ওয়াই এর ভ্যালুটা এক্স জিরো প্লাস এইচে যেটা ছিল সেটা থেকে আরেকটু আগেই গেল, আর এক্স এর চেঞ্জ হলো, স্যার এটা এক্স জিরো থেকে কেন স্টার্ট করলেন না? না, স্টার্ট করার কোনো দরকারই নেই, কেননা তুমি ডেরিভেটিভ অ্যাট এক্স জিরোতে তুমি বলছো এক্স জিরো থেকে একটু আগেই গেলাম, দিয়ে ভ্যালুটা কত ছিল ওয়াই এর দেখলাম, দিয়ে বুঝলাম যে ভাই কতটা চেঞ্জ হলো। মানে ওই 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 টেম্পারেচারের কথা ভাব, 12 নুন, 1 PM, 2 PM, ওই রকম করে। বা পজিশন, তুমি ধরো পজিশনের কথা যদি বলো যে এটা পজিশন, এটা ধরো টাইম, রিয়েল লাইফের কথা আলোচনা করি, টাইম এটা ধরো পজিশন। টাইম তুমি যখন জিরো মাপছো তখন জিরো, টাইম তুমি যখন 1 সেকেন্ড মাপছো, পজিশন সমান ধরো 2 সেন্টিমিটার বা 2 মিটার হয়ে গেছে কিছু একটা, টাইম সমান তুমি 2 সেকেন্ডে মাপছো, তখন ধরো হয়ে গেছে 12 সেন্টিমিটার। এই 6 রেসপেক্ট আমি বললাম। তো তাহলে টি সমান জিরোতে ডেরিভেটিভ বলবো স্যার 2, কেন পজিশন বেড়েছে 1, সরি টাইম বেড়েছে 1, পজিশন বেড়েছে 2। টি সমান 1-এ গিয়ে ডেরিভেটিভ কত? তখন আমি 1-এর থেকে একটু আগেই যাবো, বলবো আচ্ছা 1 থেকে 2-তে এলাম, তাহলে টাইমটা 1 সেকেন্ডই বাড়লো, বেটা বেড়ে গেল 10, সো তখন ডেরিভেটিভটা 10 বলবো। সো dy dx is k by h here in this abstract formulation, আর dy dx at x সমান h এ আমি দেখবো আচ্ছা ছিল y0 হয়ে গেছিল y0 প্লাস k, তাহলে k বেড়েছিল, কে পরিমাণ এটা বেড়েছিল, আর এখানে y0 প্লাস k থেকে y0 প্লাস 6k হয়ে গেল, তাহলে এটা বেরলো 5k পরিমাণ। x সমান x0 থেকে x0 প্লাস h থেকে শুরু করব, তাহলে সরি এটা এতটা বাড়লো, আর এটা যেমন ছিল এটা তো 2h থেকে h বাদ দিয়ে, এটার বারবার দিচ্ছি না, সো ইটস 5k by h। ডেরিভেটিভ সবসময় সব জায়গায় একই রকম কেন হবার তো কোনো দরকারই নেই, আমি সবসময় দৌড়াবো কেন, সবসময় চুপ করে বসেও থাকবো কেন? আমার পজিশনের তো পরিবর্তন এক এক জায়গায় এক এক রকম হবে। সো আমার পজিশনের ডেরিভেটিভ, যেটা কিনা আমরা পরে শিখবো যে পজিশনের ডেরিভেটিভকেই আমরা ভেলোসিটি বলি, তোমরা জানো নিশ্চয়ই অলরেডি, যদি নাও জেনে থাকো ডোন্ট ওয়ারি, কাইনেমেটিক্সের ডিসকাশন এগুলো সবই হবে, যদি আমার সে এনার্জি থাকে, যদি আমি কন্টিনিউ করতে পারি এইসব ডিসকাশন। দেন তো ঠিক আছে, আপাতত ইটস ভেরি সিম্পল যে ডেরিভেটিভটাকে আমরা কিভাবে মাথার মধ্যে এস্টিমেট করব, কোয়ান্টিটেটিভলি একদম অঙ্ক নাম ডেটা রেকর্ড করে কিভাবে আমি ডেরিভেটিভ বুঝবো, এটা বোঝা গেল। তাহলে স্যার ম্যাথমেটিক্সের ওই যে অ্যাবস্ট্রাক্ট, ওই যে আপনি ছবি টবি এঁকে টেকে কী সব করছিলেন, সেইটাতে কি করে বুঝবো? সেইটাতে বোঝারও উপায় অতি অবশ্যই রয়েছে, বোঝার কোনো কারণ নেই। যে কোনো ফাংশন তুমি যদি প্লট করো, তুমি যদি ফাংশনটা জানো যে হাউ দিস ফাংশন চেঞ্জেস, তুমি তার ডেরিভেটিভ অবশ্যই বলতে পারবে। যেমন ধরো তোমাকে যদি আমি একটা ফাংশন দিয়ে, আচ্ছা ভাই ঠিক আছে, ফাংশনটা এরকম বাড়ছিল, দিয়ে এরকম একটা জিনিস হয়ে গেল, দিয়ে ধরো এরকম একটা জিনিস, এই জায়গাটা স্ট্রেট লাইন হতে হবে, মাঝে মাঝে এটা অটোমেটিক একটা স্ট্রেট লাইন হয়ে যাচ্ছে, মজাদার ব্যাপার। তো যাই হোক, আমি যদি বলি এই পয়েন্টটা থেকে এই পয়েন্টের মধ্যে এফএক্স এর কেমন চেঞ্জ হচ্ছে, তুমি বলবে হ্যাঁ এফএক্সটা স্যার বাড়ছে।
ডেরিভেটিভ পজিটিভ। এটাকে আমি আর একটু সামান্য একই রকম চেষ্টা করি, না করলেও চলবে। তাহলে এইখানের মধ্যে রেট অফ চেঞ্জ বা ডেরিভেটিভ, এটাকে আমি ডিএফ ডিএক্সও বলতে পারি, সমস্যা নেই। ডিওয়াই ডিএক্স, ডিএফ ডিএক্স একই ব্যাপার, যাই লিখবে। এটা এফ যদি বলো, এটা ডিএফ এক্স। অনেক সময় তোমরা বুঝতে হয়তো ঘাটে যেতে পারো, আমি ডিওয়াই ডিএক্সই লেখার চেষ্টা করছি। তাহলে এইখানে ফাংশনটা কিরকম ভাবে ভাগছে, ফাংশনটা এগোচ্ছে পজিটিভ এবং কনস্ট্যান্ট, মোটামুটি যেরকম এগোচ্ছে একই রকম ভাবেই এগোচ্ছে, তুমি বুঝতে পারছো। বেশ, এইখান থেকে এইখানের মধ্যে এই অঞ্চলে কিন্তু ডিওয়াই ডিএক্স 0 এগোচ্ছে না। এক্স বাড়ছে, ওয়াই বাড়ছে বা কমছে, কি বাড়ছে কমছে না, এই ডান্ডাটাকে। আবার এই অঞ্চলটাতে তুমি বলতেই পারো যে ডিওয়াই ডিএক্স নেগেটিভ। নেগেটিভটাকে অনেক সময় মাইনাস আইভিই এইভাবে লেখা হয়, ওটা তোমার বুঝতে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এটা নোটেশন, এটা ইকুয়ালস টু দেবো না, নোটেশনালি আমি নেগেটিভকে অনেক সময় মাইনাস আইভি, এটা প্লাস আইভি এইভাবে লেখা হয় ছোট। এইটুকু আমরা বুঝতে পারছি যে এখানে ফাংশনটা বেড়ে যাচ্ছে এই অঞ্চলে, সেখানে ডিওয়াই ডিএক্সটাকে বলবো পজিটিভ ডিওয়াই ডিএক্স, মানে রেট অফ চেঞ্জ ইজ ইনক্রিজিং, ফাংশন ইজ ইনক্রিজিং। এখান থেকে এখানে আসছে, ফাংশনটা আর বাড়ছে না, এই লাইনটা সোজা, মানে এক্স বাড়ছে তো ওয়াই বাড়ছে না, সো এখানে বলবো আমি ডিওয়াই ডিএক্স 0, ডেরিভেটিভটা 0। এখান থেকে এখানে যখন আসছে তখন এক্স বেড়ে যাচ্ছে কিন্তু ওয়াইটা কমে যাচ্ছে, ফলে এখানে আমি বলবো ডিওয়াই ডিএক্সটা নেগেটিভ। তুমি নিজেই বুঝতে পারছো, এখানে যদি ওয়াইটা থাকে 5 আর এখানে যদি ওয়াইটা হয়ে যায় 0, তাহলে এক্স বাড়লো 3 ইউনিট বা ধরো 3 একক, ওয়াইটা কমে গেল 5 একক, তাহলে এক্স বাড়লে ওয়াই কমছে, নেগেটিভ। এখানে এক্স বাড়ছে ধরো 3 একক, ওয়াই বাড়ছে 5 একক, তাহলে ডিওয়াই ডিএক্সটা এখানে পজিটিভ। তার কোয়ান্টিটেটিভ এস্টিমেশন, হ্যাঁ তুমি এবারে এটা যদি 5 বলো জানো, এটা যদি 3 জানো, তাহলে 5/3, 5/3 ইজ দ্য ডেরিভেটিভ। কঠিন কিছু নয়। বেশ, সব ফাংশনই এত সহজ হবে না, দ্য ফাংশনস উইল বি ইন্টারেস্টিং অ্যান্ড কমপ্লিকেটেড। স্কোয়ার ফাংশনের কথাই বলছি, সেটাতেই আলোচনা করি। ফাংশন তোমাকে আঁকা প্লট করা বুঝতে হবে, এটা ধরো এক্স স্কোয়ারওয়ালা কিছু একটা ফাংশন। এইবার তুমি যদি ডেরিভেটিভ মাপতে যাও, দেখো এখান থেকে এটা পয়েন্ট, এখান থেকে এই অবধি ফাংশনটা আস্তে আস্তে বাড়ছিল, কোনো অসুবিধা ছিল না। এখান থেকে এখানে ফাংশনটা আরেকটু দ্রুত বাড়ছে, এখান থেকে ফাংশনটা আরো দ্রুত বাড়ছে, এখান থেকে ফাংশনটা আরো দ্রুত বাড়ছে। তো এক্সটা একই রকম বাড়ছে কিন্তু ওয়াইটা বেশি 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 বেড়ে যাচ্ছে। এক্সটা একই রকম বাড়ছে, ওয়াইটা আরো বেশি 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 বেড়ে যাচ্ছে। এখানে ডেরিভেটিভ ইজ ইনক্রিজিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে আমি বলবো তাহলে ডেরিভেটিভ নিজেই এক্স এর ফাংশন, মানে এক্স বাড়া কমা করলে তার ডেরিভেটিভটাও বাড়া কমা করছে। তো এইটার একটা টেবিল আমি তখন বানিয়েছিলাম না, এফ এক্স সমান এক্স স্কোয়ারের, তুমি টেবিল জানো, এটা 0 হলে এটা 0, 1 হলে 1, 2 হলে 4, 3 হলে 9, এটা তো তুমি জানো, এই টেবিল তো তুমি অলরেডি জানো। ছোট করে দিচ্ছি, 4 হলে 16। তো ডেরিভেটিভ ইজ ইনক্রিজিং। তুমি যদি এই 1 ইউনিটটাকে ডেরিভেটিভ রাখো, তাহলে ডেরিভেটিভ এখানে 1, এখানে 3, এখানে 5, এখানে 7, ডেরিভেটিভ ইজ ইনক্রিজিং। এটা স্যার এইটাকে ম্যাথসের ভাষায় আমি কি করে বলবো? তাহলে এইবার আমাকে একটা ফর্মাল ডেফিনিশনে নিয়ে আসতে হবে যে ডিওয়াই ডিএক্স at x সমান h, f
ফাংশন এক্স, এক্স এ কত ছিল, আর এক্স প্লাস এইচ মাইনাস এক্স হুইচ ইজ এইচ, এইটা এইটা when h is very small, মানে এটা x থেকেই শুরু হয়েছে, সরি x সমান h, এটা খুবই খুবই ভুল হয়েছে, x সমান কিছু একটা, এক্সট্রা ভ্যারিয়েবল তো এগুলো x0 বাড়াইবা, h is small। তাহলে ম্যাথসের ভাষায় এটাকে লিমিটিং ভ্যালু বলে, যে h টেন্স টু 0, যখন এইচটা ছোট তখন এই জিনিসটা তোমাকে ক্যালকুলেট করতে হয়, খুব একটা কঠিন কিছু নয়। তো স্যার এই যে একটা ফাংশনে বলেছেন এইটার ডেরিভেটিভটা আমি বুঝতে পারছি যে এক্স এর সঙ্গে সঙ্গে এটাও খুব দ্রুত বেড়ে 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 যাচ্ছে ফাংশনটা, এটার আপনি এরকম একটা ফর্মুলা লিখেছেন, এটার কি কোনো কিছু এস্টিমেট করা সম্ভব যে এক্স কতটা বাড়লে আবার ডেরিভেটিভ, এক্স এর কোথায় গেলে ডেরিভেটিভ, কি আমি কোনো ফর্মুলা পেতে পারি যে আমার ফাংশনটা যদি থাকে এক্স স্কোয়ার, তাহলে আমি যদি বলি এটা ডেরিভেটিভ বের করো এক্স সমান 27-এ গিয়ে, তখন কি আমি কোনো ফর্মুলা পেতে পারি? হ্যাঁ, সেও পেতে পারি, কেন পেতে পারি না। ধরো তোমার ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার, এইবার এফ অ্যাট এক্স নট স্কোয়ার, এফ অ্যাট এক্স নট প্লাস এইচ, সেটা হচ্ছে এক্স নট প্লাস এইচ এর স্কোয়ার। এইবার এটা তুমি এক্স নট স্কোয়ার প্লাস 2x নট এইচ প্লাস এইচ স্কোয়ার, এইটা তুমি অ্যাপ্রক্সিমেশন করে বলতে পারো যে এইচটা যদি খুব কম হয়, এইচটা যদি খুব ছোট হয়, তখন ওই এইচ স্কোয়ারটাকে বাদ দিয়ে দিতে পারি, ক্যান ইগনোর এইচ স্কোয়ার when h is very small, যখন ওটা খুব অল্প নেবে, সে ধরো 0.0001 এরকম যদি হয়, তাহলে আমি এটাকে সম্পূর্ণ ইগনোর করে দেবো, কেননা এই যদি 0.001 হয়, ওটাকে যদি আমি স্কোয়ার করি, তাহলে এখানে একের পিঠে 3টে শূন্য, তখন ওখানে হয়ে যাবে একের পিঠে 6টা শূন্য, একের পিঠে 6টা শূন্য হওয়া জিনিসকে আমার দরকার। তাহলে ফাংশনটা কোথাও একটা ছিল এক্স নট, যে কোনো একটা জায়গায়, এখানে ধরো ছিল, এটা ধরো এক্স নট, এটা ধরো এক্স নট প্লাস এইচ, তাহলে আমি এখানে এস্টিমেট করতে চাইছি যে এই এক্স নটটা থেকে এক্স নট প্লাস এইচ গেল, এই 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 ডেল্টা ওয়াইটা কতটা বাড়লো। এখানে না হয় আমি এটা এই জায়গাটা ডেল্টা এক্স আর এই জায়গাটা ডেল্টা ওয়াই, তাহলে এক্স নটের সঙ্গে ওটা একটা সম্পর্ক রয়েছে, তাই তো? কি কি যে বলছেন স্যার, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এই যে তুমি যদি এইখান থেকে একটুখানি বাড়াও, তাহলে এখানে যতটা বাড়বে, তুমি যদি এখানে গিয়ে এক্সট্রা একটুখানি বাড়াও, তোমার এখানে কিন্তু অনেকটা বেড়ে যাবে বাবা। তুমি এই প্রত্যেকটা তুমি যদি স্ট্রেট লাইন টানো, তুমি বুঝতে পারবে জিনিসটা, যে দেখো এইটা এইটুকু বাড়ছে, এটা এইটুকু বাড়ছে, এটা এটা বেড়ে যাচ্ছে, এটা অনেকটা বেড়ে যাচ্ছে, এক্সট্রা তোমার মোটামুটি একই রকম বাড়ছে, আমি ধরে নিচ্ছি। এটা যদি এইটা বাড়ে, এটা আসলে আরও একটু ডান দিকে বাড়তো, তো স্টিল মোটামুটি তো এই ডেল্টা ওয়াইগুলো গপ 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 করে বেড়ে যাচ্ছে, মানে এক্স বাড়ার সঙ্গে সঙ্গে এটা বেড়ে যাচ্ছে, তো হ্যাঁ সেটাই বোঝার চেষ্টা করছি, যে এটা যদি ডেল্টা ওয়াই, এটা যেটা ডেল্টা এক্স সেটা ডেল্টা ওয়াই হয়, তো ডিপেন্ডিং অন তুমি এই খানটায় দেখছো বৃদ্ধিটা নাকি ওই খানটায় দেখবে বৃদ্ধিটা, সেটা কিন্তু নির্ভর করবে বাবু কতটা বাড়বে। এই ছবিটা তোমার কাছে ক্লিয়ার ভিজুয়াল একটা প্রমাণ। বেশ, সেটাকে আমি একটু অঙ্কের ভাষায়, যে ঠিক আছে, কোনো একটা এক্স নট পয়েন্টে তোমার ভ্যালু ছিল এক্স নট স্কোয়ার, তুমি এক্স নট থেকে সামান্য এগিয়ে গেলে এক্স নট প্লাস এইচ স্কোয়ার, সেটা করলে এগিয়ে গিয়ে এক্স নট প্লাস এইচ ভ্যালুটাতে এলে এক্স বেড়েছে তোমার এইচ, ওয়াই কতটা বাড়ছে, ওয়াই তুমি x0 প্লাস এইচ স্কোয়ার করলে, তো এটা হলো এটা এইচ স্কোয়ারটাকে ইগনোর করে দিলে, তো এক্সটা বাড়লো x0 প্লাস 2x0 এইচ, সরি x0 স্কোয়ার প্লাস 2x0 এইচ, so it depends on x of course। তাহলে f of x0 plus h minus f of x0, সেটা কত হলো স্যার, বাই এই যে এইচটা দিয়ে যদি আমি ভাগ করেই দিই,
ফর্মালি লিখছি। সো হুইচ ইজ x0 স্কোয়ার প্লাস 2 0h বাই h, সরি না, এটা থেকে আরেকটা বাদ দিতে হবে, x0 স্কোয়ারটা বাদ দিতে হবে, বিকজ f x0 ইজ x0 স্কোয়ার। তো এটা হচ্ছে f অফ x0 প্লাস h, এটা x0 স্কোয়ার বাদ দিয়ে দিলাম, which is x0 স্কোয়ার কেটে গেল, h কেটে গেল, which is 2x0. So which is derivative dy dx at সমান x0. এটাকে আমি একটা জেনারেল ফাংশনের আকারে লিখতে পারি, যে তাহলে ম্যাথমেটিক্যালি এটা আমি যেটা বুঝলাম যে যদি fx সমান x স্কোয়ার হয়, তাহলে দেন d অফ f dx, তুমি dy dx বলতেই পারো, is 2x. কেন বললেন স্যার এখানে 2x নট ছিল না? x নট আমার এখানে ছিল একটা পার্টিকুলার পয়েন্ট, এবারে এইটাকে আমি জেনারেলাইজ করছি যে ভাই x নটটা এবারে যে কোনো পয়েন্টই হোক না কেন, 1 হতে পারে, 5 হতে পারে, 3.77 হতে পারে, 55,77,000 হতে পারে, ডাজ নট ম্যাটার, যে কোনো একটা পয়েন্টে তুমি নাও, সেখানে তার ডেরিভেটিভ করো, h একটা ছোট একটুখানি সেখান থেকে আগাও, সেটা থেকে h দিয়ে ভাগ করে দাও, যতটা বাড়লো y সেটাকে, তুমি যেটা পাবে সেটা 2x নট হবে। সো দ্যাট x নট ইজ ইউর স্টার্টিং পয়েন্ট, যেখান থেকে তুমি স্টার্ট করেছিলে। তাহলে x নটটা যাই হোক না কেন, এটা ফাংশনাল ওয়েতে, জেনারেল ওয়েতে আমি লিখতে পারি যে কোনো একটা f(x) যদি হয় x স্কোয়ার, তাহলে তার যে কোনো পয়েন্টেই তুমি যদি ডেরিভেটিভ মাপো, মানে যে কোনো পয়েন্টেই তুমি কতটা f(x)টা বাড়ছে সেটা হিসাব করো, তো সেটা হবে 2x, খুব সিম্পল, বাট এক লাইনের অ্যালজেব্রা এখান থেকে আমরা বুঝতে পারলাম। এইবার আমি এখান থেকে বিভিন্ন রকমের ফাংশন, অ্যালজেব্রিক ফাংশন, বিভিন্ন রকমের তার ডেরিভেটিভ, বিভিন্ন রকমের জিনিসপত্র একটা 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 করে ক্যালকুলেট করতে পারি, কোনো সমস্যা নেই। fx যদি হয় x কিউব, দেন এটাকে আমি x নট না লিখে এবারে আমি x প্লাস h এই লিখতে পারি, x প্লাস h এর হোল কিউব, x cube plus 3x square h plus 3x h square plus h cube. এবারে h কিউবটা খুব ছোট, ওটাকে তুমি দাও উড়িয়ে দাও, ভেরি স্মল, তাহলে মাইনাস fx, এগুলো আমি খুব তাড়াতাড়ি করে নিচ্ছি। এবারে এইটাকে যদি তুমি বাদ দিয়েই দাও, তাহলে x কিউব প্লাস 3x স্কোয়ার h প্লাস 3x h স্কোয়ার মাইনাস একটা x কিউব দিয়ে দাও, বিকজ দ্যাট ইজ ওয়াজ ইউর fx, h দিয়ে ভাগ করে দাও, তাহলে অ্যাপ্রক্সিমেটলি এটা তো এটা কেটেই গেল, তাহলে h গুলো আমি যদি কাটিয়ে দিই 3x স্কোয়ার, hটা কেটে গেল, প্লাস 3x, এখনো একটা h থেকে গেল এখানটায়। এবার h স্কোয়ারটাকে আমি এটাও ইগনোর করতে পারি, মানে h দিয়ে ভাগ করার আগে আমার এখানে একটা স্টেপ বলতে ভুল হচ্ছে, যে ইগনোর যখন আমি করব, এখানে আমি এটা ইগনোর করে দিয়েছি, এখানে এইচটা খুবই ছোট, ফলে এইচ স্কোয়ার টার্মটাও আমি ইগনোর করব, ফলে ইগনোরড অ্যাজ স্মল, যেহেতু খুবই স্মল, এইচ স্কোয়ার কোয়ান্টিটিটাও ইগনোর করে দেওয়া হলো, স্মল, ভেরি স্মল, এমফাসাইজ দি ভেরি স্মল। তাহলে এখানে অ্যাপ্রক্সিমেট করে, অ্যাপ্রক্সিমেশন ফিজিক্সের সর্বত্র তুমি যেটা পেলে 3x স্কোয়ার, তুমি এইভাবে জেনারেলাইজ করতে পারো in this algebraic way, এটাকে আমি ডেরিভেট that if fx সমান x to the power n, then d of derivative of fx, এইভাবে আমি লিখি যে ডেরিভেটিভ যে dfx dx মানে কি। আচ্ছা, এটা তুমি ভেরিফাই করবে প্রথম কথা ম্যাথমেটিক্যালি, যে আমি আগের দেখলাম 2x, এটা হলো এটা 3, এটা x কিউ হলে এটা 3x স্কোয়ার, তো একটা করে অর্ডার, একটা করে ঘর কমে যাবে, মানে x এর উপরে যদি n থাকে পাওয়ারে, এখানে পাওয়ারটা এক ঘর কমবে, আর এখানে যে পাওয়ারটা থাকবে সেটা এখানে নেমে চলে আসবে। এটা তোমার হোমওয়ার্ক। বেশ, এবার এই যে লেখার কায়দাটা, এই যে ডিওয়াই ডিএক্স বলছি না, এটা
রেট অফ চেঞ্জ অফ ওয়াই, অ্যান্ড ওয়াই কি, ওয়াই ফাংশন, এটা আমার এই ফাংশনটা এফ এক্স, এটা কি ওয়াই বলি। তো দিস ইজ নাথিং বাট ডিওয়াই ডিএক্স, মানে ডেরিভেটিভ অফ আ ফাংশন এক্স ক্যান বি রিটেন অ্যাজ ডি ডিএক্স অফ এফ এক্স। তো আমি যদি আরো ভালো করে বলি, ডি ডিএক্স অফ এনিথিং, তার মানে হচ্ছে চেঞ্জ অফ দ্যাট এনিথিং, ওই এনিথিংটা ডিডিএক্স, এইটা ম্যাথমেটিক্সের ভাষায় বলে অপারেটর, যে ডিডিএক্সটা ঘাড়ে পড়লো, কার ঘাড়ে পড়লো, এনিথিং, কোনো কিছুর একটা ঘাড়ে পড়লো, সে কি দেবে, চেঞ্জ অফ দ্যাট এনিথিং, ওই এনিথিংটা এক্স এর সাপেক্ষে কতটা চেঞ্জ হয়, যে এক্স কমা বাড়া করলে ওই এনিথিংটার কমা বাড়া করে কিনা, নাও করতে পারে, করতেও পারে। তুমি যদি বলো টাইমের সঙ্গে সঙ্গে কি বলে, আপাতত তুমি তোমার সিম্পল যে টাইমটা দেখছো, 2-5 কোটি বছর বলছি না, টাইমের সঙ্গে সঙ্গে প্লাস্টিক, একটা প্লাস্টিক থাকলেও চেঞ্জ হয় না বাবা, ও যেমন রেখে দিলে তো রেখেই দেবে, 1000 বছর থেকে যাবে। দ্য প্লাস্টিক লেংথ ডাজ নট চেঞ্জ ইফ রিমেন আইসোলেটেড, এমনি রেখে দিলে প্লাস্টিক চেঞ্জ হয় না, হ্যাঁ পুড়িয়ে দিলে সেটা কমে যায়, সেটা অন্য ব্যাপার। তো ddx is called an operator. ddx signifies, ddx is called operator. এটাকে জেনারেলি অপারেটর বলা হয়, সেটা সমস্যা নয়, যাই কিছু নাম দাও। আর এইটা এক্সটা আমি আগেই বলেছি, ইটস ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এক্সটা তোমার মতো করে তুমি চেঞ্জ করতে পারো, ডিনোমিনেটরে রয়েছে, আর নিউমারেটরে যেটা থাকছে সেটা হচ্ছে এনিথিং, কার চেঞ্জ মাপছো, দ্যাট ইজ হিয়ার, কিসের সাপেক্ষে চেঞ্জ মাপছো, কোনটা চেঞ্জ হচ্ছে, যার রেসপেক্টে, মানে যেটা ইন্ডিপেন্ডেন্ট, যেটা কমা বাড়া তুমি করছো বা তুমি মাপছো, সেইটা এক্স, যার কমা বাড়াটা তুমি দেখতে চাইছো সেটা ওয়াই। তো যাই হোক, বেশ, এইবার বিভিন্ন রকম ফাংশন, তাদের বিভিন্ন রকম চেঞ্জেস, তাদের বিভিন্ন রকম ভিজুয়ালাইজেশন, আমরা আস্তে আস্তে কাইনেমেটিক্সে যখন যদি যাই তখন আমরা দেখব কীরকম কী হচ্ছে। খুব সিম্পল ফাংশন অনেক রকম রয়েছে, 2-4টার ফর্মুলা তুমি চেষ্টা করে দেখতেই পারো যে কি হতে পারে। ddx অফ সাইন এক্স কি হতে পারে, সাইন এক্স এর পরিবর্তন, এটা cos x হয়, হাউ। প্রথম প্রশ্ন হচ্ছে কেন, কিভাবে, কেমন করে। অ্যালজেব্রাটা না হয় স্যার বুঝলাম, আচ্ছা অ্যালজেব্রার আমি একটা তাহলে আরেকটা জিনিস বলি, ddx অফ সাম কনস্ট্যান্ট জিনিস, যেটা কিনা চেঞ্জ হয় না, তুমি বলবে হ্যাঁ সে তো শূন্য বটে। না, আমি যদি বলি ddx সমান 5, মানে ddx over 5, which is not a function, simple 0। তোমাকে আমি একটা উদাহরণ যে ddx over a0 plus b0x plus c0x স্কোয়ার, এটা কি হবে, এটা তুমি বুঝতেই পারছো, a0 একটা কনস্ট্যান্ট সংখ্যা, সেটা শূন্য হয়ে যাবে, x এর ডেরিভেটিভটা 1 হবে, আমরা আগেই এঁকে দেখেছি যে x এর চেঞ্জ, x এর রেসপেক্টে x এর চেঞ্জ, x ও যতটা চেঞ্জ হবে এটাও তো x, এটাও ততটাই চেঞ্জ হবে, সো ইটস আ কনস্ট্যান্ট, মানে 1, মানে dx এটা কিন্তু কেটে যাচ্ছে না, মানে x এর যা চেঞ্জ এটাও x এর যা চেঞ্জ হচ্ছে, এটাও x এর তাই চেঞ্জ হচ্ছে, সো ইটস সিম্পল 1, অলওয়েজ 1। আর c0x স্কোয়ার, আমি জানলাম যে x স্কোয়ারের ডেরিভেটিভ হয় 2x, একদম খুলে সুন্দর করে বুঝিয়ে তোমাকে দিয়েছি এগুলো সব। তো যাই হোক, এক্সেস কিও দেখিয়েছি, একটা জেনারেল ফর্মুলা সেখান থেকে তুমি করে নেবে, তো এগুলো বুঝতে খুব একটা অসুবিধা নেই। তো যাই হোক, এটা 2c0x, এইভাবে তুমি এটা মাপতে পারো। বেশ, তো অ্যালজেব্রিক ফাংশনের ডেরিভেটিভ আমরা এইভাবে মাপি, মানে এইভাবে করে ফেলেছি, ফর্মুলাটা বুঝে গেছি, কিভাবে কি হচ্ছে বুঝে, তারপরে আমি না বুঝে করার কোনো মানে নেই। বেশ, এবার প্রথম কথা হচ্ছে সাইন এক্স এর ডেরিভেটিভ সমান কস এক্স, এইটা আপনি তো এখনো বোঝাননি। না, আমি এখন বোঝাইনি, অ্যাবসলিউটলি বোঝাইনি। কিভাবে আমি এটা বুঝব, কেমন করে আমি এটা বুঝব, যে কেমন করেই বা বলবো যে ডিডি এক্স অফ সাইন এক্স সমান কস এক্স হবে, এইটা আমার পরের দিনের নেক্সট ডে। তাহলে আপাতত যদি তোমাদের এটা ভালো লেগে থাকে যে সেটা আমাদেরকে কমেন্টে বলবে। তো যাই হোক, সো নেক্সট
ডেরিভেটিভের নেক্সট ক্লাস আমি যেটা করব সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক এক্সপোনেনশিয়াল বেশ, আর হচ্ছে ভিজুয়ালাইজিং ডেরিভেটিভ অ্যাজ স্লোপ, এটা খুব ইম্পর্টেন্ট। তারপরে ডেরিভেটিভ, এরপরে বেসিক কাইনেমেটিক্স, ডেরিভেটিভ ইন ভেলোসিটি, অ্যাক্সিলারেশন, এগুলো কোনো না কোনোভাবে ডেরিভেটিভ। তোমরা কমেন্ট করো, কমেন্ট ইফ ইউ লাইক ইট। তোমাদের কমেন্ট এবং তোমাদের ভালো লাগা তার উপরেই নির্ভর করছে আমি কতটা এগোতে পারব। দেখা যাক, আজকের মতো এটুকুই। আশা করি ডেরিভেটিভ জিনিসটা কি তোমার মাথার মধ্যে, ঘিলুর মধ্যে, মগজের মধ্যে আইডিয়াটা ঢুকলো। আইডিয়াটা ইম্পর্টেন্ট, আইডিয়াটা ভালো থাকলেই সব ভালো হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।